ধরে নিন আপনার হাতে সময় আছে মাত্র 3 দিন। এরপর আপনি আর এই পৃথিবীতে থাকবেন না। এই সময়টুকুতে আপনি কি করতে পারবেন? আপনি ভাবতে থাকুন আর আমরা দেখে আসি এরকম মাত্র 3 দিন সময় হাতে থাকা এক বিখ্যাত জুয়াড়ু কি করেছিল, শেষ পর্যন্ত তার ভাগ্যে কি লেখা ছিল। তবে এই জুয়া খেলা শিখতে তার জীবনে 7টা বছর জেলে কাটাতে হয়েছে। সেই সময়টা সে এমন এক টেকনিক শিখে নেয় যার ফলে তাকে কোনো গেম বা কোনো জুয়ায় হারানো সম্ভব নয়। কি ছিল সেই টেকনিক সেটাও আমরা জানতে পারবো 2005 সালে মুক্তিপ্রাপ্ত রিভলভার মুভির এই গল্পে। চলুন তবে বেশি দেরি না করে জীবন মরণে এই জুয়া খেলা দেখে আসা যাক। গল্পের শুরুতেই দেখতে পাই একজন জুয়াড়ু 7 বছর জেল খেটে এক বৃষ্টি ভেজা রাতে জেলখানা থেকে বের হচ্ছে। এনার নাম জ্যাক। কেন তিনি এই 7 বছর জেল খেটেছে তা আমরা একটু পরে জানতে পারবো। আজকের দিনটা তার কাছে আনন্দের হলেও তার মনে কোনো সুখ নেই, কারণ এই 7 বছর যাবৎ জেলে থাকার কারণে তিনি এমন মনমরা গুরুগম্ভীর হয়ে গেছে। তার কারো প্রতি কোনো মায়া দয়া নেই, অনুভূতি নেই। এমনকি সে অন্ধকার ঘর এবং একা থাকতে বেশ ভয় পায়। এভাবে এই জেল খাটা কয়েদের 2 বছর কেটে যায়। এরপর সে পুরোপুরি নতুন ভাবে তার জীবনটা শুরু করে। আর একদিন তার ভাই বিলিকে নিয়ে এই শহরের সবচেয়ে নামকরা ক্যাসিনোতে জুয়া খেলতে আসে। মূলত অতীতে এই ক্যাসিনোতে সে যত টাকা হেরেছে সেই টাকাগুলো আবারও জুয়া খেলে ফিরে পেতে চায়, যেমনটা প্রত্যেকটা জুয়ারুর নেশা হয় আর কি। একবার খেলা হেরে গেলে সে মনে করে আবারও সে জুয়া খেলে তার হেরে যাওয়া টাকা ফিরে পাবে। তো যাই হোক, এই ক্লাবে ঢোকার সময় এই ক্লাবের গার্ড পল জ্যাকের এই প্ল্যান শুনে ফেলে। এর সাথে সাথে ক্লাবের ওনার ডটিকে সে সম্পূর্ণ বিষয়টা বলে দেয় এবং তাকে বলে এই ক্লাব থেকে জ্যাককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। কিন্তু ডটি তাকে এমনটা করতে নিষেধ করে এবং ডটি বলে জ্যাককে গেম খেলার জন্য ভিতরে পাঠিয়ে দাও। এরপর জ্যাককে গেম খেলার জন্য 20 তলায় যেতে বলে। জুয়া খেলতে হলে জ্যাককে অবশ্যই 20 তলায় যেতে হবে, যার জন্য তাকে লিফটে উঠতে হবে। জ্যাক লিফটে উঠা প্রচন্ড পরিমাণে ভয় পায়। এদিকে জ্যাকের কাছেও আর কোনো উপায় নেই। প্রথমে জ্যাক লিফটে উঠতে না করে দেয়, কিন্তু সেখানকার লোকজন তাকে বোঝায় উপরে যেতে হলে তার পক্ষে সিঁড়ি করে যাওয়া সম্ভব হবে না, তাকে অবশ্যই লিফট ব্যবহার করতে হবে। আর কি করা, জ্যাকের এক পর্যায়ে বাধ্য হয়ে লিফটে উঠে। কিন্তু লিফটে উঠার পর মাঝপথে আসতেই জ্যাকের প্যানিক অ্যাটাক শুরু হয়। তবুও সে ধৈর্য ধরে কষ্ট করে জুয়া খেলার জন্য তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়। এরপর শুরু হয় খেলা। প্রথম খেলায় জ্যাক ইচ্ছা করেই হেরে যায়, যেটা দেখে ডটি অনেক খুশি হয়। কিন্তু তার মুখে এই খুশির হাসি বেশিক্ষণ থাকে না। নিমিষেই জ্যাক তার দুর্দান্ত খেলা দেখিয়ে ডটির মুখের হাসি কেড়ে নেয়, কারণ এরপর জ্যাক যতগুলো গেম খেলে সবগুলোতেই সে জিতে যায়। এতে করে জ্যাকের ঝুলি টাকার ভর্তি হয়ে যায়। তখন জ্যাক আর তার ভাই বিলি ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্যাসিনো থেকে বেরিয়ে আসতে যায়। ঠিক তখন তাদের সাথে জো নামের একজনের দেখা হয়। জো তাদেরকে প্রথমে এখান থেকে যাওয়ার জন্য বাধা দেয় আর জ্যাকের কানে কানে বলে, তুমি এখন বিপদে রয়েছো, তোমাকে এই বিপদ থেকে শুধুমাত্র আমি রক্ষা করতে পারবো। কিন্তু জ্যাক তার কোনো কথাই শুনে না। জ্যাক চলে যেতে গেলে জো তাকে একটা কার্ড দিয়ে সে নিজে এখান থেকে চলে যায়। তো যাই হোক, জ্যাকের কাছে এই বিষয়টা একটু অদ্ভুত লাগে, তাই সে চিন্তা করে সে এবার আর লিফট থেকে নয় বরং হেঁটে সিঁড়ি থেকেই নিচে নামবে। কিন্তু দেখা যায় সিঁড়ি থেকে নামার সময় হঠাৎ করে জ্যাক পা পিছলে সেখানে পড়ে যায়। তখন সে জোর দেওয়া কার্ডটার লেখা দেখতে পায় সে যখন নিচে নামবে তখন যেন লিফট দিয়ে নামে। দ্রুত করে জ্যাককে হসপিটালে ভর্তি করা হয়। অন্যদিকে ক্যাসিনোর মালিক ডরথি বডিগার্ডের সঙ্গে জ্যাককে নিয়ে আলোচনা করে। ডরথি বলে যে মানুষটা 7 বছর পর জেল থেকে বেরিয়ে সব গেম জিতে যাওয়ার ক্ষমতা রাখে। সে নিশ্চয়ই এর থেকেও মারাত্মক কোনো কাজ করার প্ল্যান করছে। মূলত এই ডরথি মনে করছে জ্যাক তাকে মেরে ফেলার প্ল্যান করছে, তাই সে তার বডিগার্ড পলকে অর্ডার করে সে যেন সুপারি কিলার ভাড়া করে জ্যাককে মেরে ফেলে। এদিকে ডাক্তার জ্যাকের পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে সে এখন সম্পূর্ণ সুস্থ, তাই তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয় আর তার ব্লাড রিপোর্ট নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। এরপর জ্যাক তার ভাইয়ের সঙ্গে তাদের বাড়িতে ফিরে আসে। এই ঘটনার পর জ্যাকের ভাই বিলি বেশ ভয় পেয়ে যায়, তাই সে তার ভাইকে সুরক্ষা রাখার জন্য 2জন বডিগার্ড রেখে দেয়। জ্যাক তাদের বাড়ির ভিতরে ঢুকতে গেলে হঠাৎ তার চোখ পড়ে একটা কার্ডের উপর, সেখানে লেখা পিক দিস আপ। এই লেখাটির জোর দেওয়া কার্ডে যে লেখাটা ছিল সেম সেই রকম। জ্যাক ওই কার্ডটা উঠাতে গেলে ঠিক সেই সময় অ্যালোপ্যাথারিক কিছু গুলি
জ্যাকের দিকে আসতে থাকে এবং দেখা যায় জ্যাকের দুজন বডিগার্ড তাকে বাঁচাতে গিয়ে সে জায়গায় মারা যায় আর জ্যাকও বেশ গুরুতর আহত হয়। জ্যাক কোনো মতে শত্রুদের হাত থেকে নিজেকে সেভ করে তার গাড়িতে উঠে পড়ে। দেখা যায় জ্যাকের গাড়ির ড্রাইভারকেও শত্রুটা গুলি করে মেরে ফেলেছে। এমন পরিস্থিতিতে জ্যাক কি করবে কিছুই বুঝতে পারে না। সেই সময় জো সেখানে এসে জ্যাককে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে একটা গাড়ির ভিতর গান ঠিক করতে একটা লোককে দেখা যায়। ইনার নাম শর্টার। ইনি হলো সেই সুপার কিলার যাকে ঠিক করা হয়েছিল জ্যাককে মারার জন্য। কিন্তু দেখা যায় শর্টার বেশ চিন্তিত, কারণ আজ পর্যন্ত তার হাত থেকে কোনো টার্গেটই মিস হয়নি। এই প্রথমবার জ্যাক তার হাত থেকে বেঁচে গেছে। এসব কিছু ডরতি জানতে পেরে শর্টারের উপর অনেক রেগে যায়। এদিকে জো জ্যাককে নিয়ে তার বিজনেস পার্টনার অভির সঙ্গে আলাপ করিয়ে দেয়। এই অভির হাতে একটা মেডিকেল রিপোর্ট রয়েছে। এটা আর কারো নয়, বরং সেই মেডিকেল রিপোর্ট যেটা ডক্টর নেওয়ার জন্য জ্যাককে অপেক্ষা করতে বলেছিল। এমন সময় অভি তাকে বলে, তোমার ব্লাড টেস্টের রিপোর্টে একটি ভাইরাস ধরা পড়েছে, যার কারণে তুমি এই পৃথিবীতে আর মাত্র 3 দিন বাঁচতে পারবে। এই 3 দিন পর তুমি মারা যাবে, কিন্তু পরিস্থিতি বলছে তুমি এই 3 দিনও বাঁচতে পারবে না, কারণ তোমার চারপাশে তোমাকে মারার জন্য যে পরিমাণে শত্রু উঠে পড়ে লিগেছে তাতে তুমি এখান থেকে বের হলেই শেষ। তাই অভি তাকে অফার দেয়, যদি এই 3 দিন বেঁচে থাকতে চাও তাহলে তোমার ইনকামের সম্পূর্ণ টাকা আমাদেরকে দিয়ে দাও এবং আমি তোমাকে যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দিবে, তাহলে আমি তোমাকে এই 3 দিন সেভ করে রাখবো। এসব কিছু জ্যাক শুনে তার মনে সন্দেহ হতে থাকে, এসব কিছুর ভেতর হয়তো কোনো রহস্য লুকানো। তাই জ্যাক ওখান থেকে উঠে যায়, কারণ সে অভির কথা কোনো মতেই বিশ্বাস করতে পারে না। আর সোজা সে হসপিটালে চলে আসে। আর এখানে এসে তার ব্লাড টেস্টের রিপোর্ট চাইলে দেখতে পায় অদ্ভুতভাবে অভির কথাগুলো সম্পূর্ণ সঠিক, কারণ অভি যা বলছে তার রিপোর্টে ঠিক তাই লেখা আছে। তবুও জ্যাকের এই রিপোর্টের কথা বিশ্বাস হয় না। সে মনে করে সে হয়তো অভির ল্যাবে টাকা খাইয়ে এই ভুয়া রিপোর্ট তৈরি করেছে, আমাদের দেশে যেমনটা হয় আর কি। তাই জ্যাক সোজা ডক্টরের চেম্বারে আসে আর তাকে রিপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ডাক্তারও একইভাবে তাকে অভির মতো সেম কথা বলে। যে কথা শুনে জ্যাক রেগে যায় আর তার কাছে থাকা পিস্তল বের করে ডাক্তারকে ভয় দেখায়, যাতে ডাক্তার সব সত্যি কথা বলে দেয়। কিন্তু দেখা যায় আশ্চর্যজনকভাবে ডাক্তারের কথা কোনোভাবেই চেঞ্জ হয় না। সে পিস্তল সামনে দেখেও তার রিপোর্টের সত্যি কথা বলে, অর্থাৎ জ্যাকের রিপোর্ট সম্পূর্ণ সত্যি, সে আর 3 দিন বাঁচবে। তো যাই হোক, যে হসপিটাল থেকে বেরিয়ে তার ব্যাংকে রাখা সব টাকা তুলে নিয়ে অভির কাছে আসে এবং বেঁচে থাকার জন্য অভির বলা শর্তগুলো মেনে নেয়। তখন অভি জানায় তার সাধারণ মানুষের এই টাকাগুলো লোন হিসেবে দেয়, তবে এই টাকাগুলো পরবর্তীতে সুদ সমেত তাদের থেকে ফিরিয়ে নেয়। এমন সময় অভি জ্যাককে জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে ডর্থির ঝামেলা আসলে কি নিয়ে, কেনই বা সে তোমাকে জানিয়ে মেরে ফেলতে চায়? তখন জ্যাক তার অতীতের ঘটনা বলতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাক গেলে দেখতে পাই ডর্থির ক্যাসিনোতে ভালো কোনো জুয়ারও ছিল না, যে কিনা ক্যাসিনোতে জুয়া খেলে তাকে ভালো টাকা প্রফিট এনে দিতে পারে। তখন ডর্থি জ্যাকের সঙ্গে কন্ট্যাক্ট করে যাতে জ্যাক মানুষের সঙ্গে গেম খেলে টাকা ইনকাম করে দিবে, কিন্তু জ্যাক প্রথমে এমনটা শোনার পর না করে দেয়। কিন্তু ডর্থি উল্টো তাকে ব্ল্যাকমেইল করে তার ফ্যামিলিকে মেরে ফেলার হুমকি দেয়, যার কারণে শেষমেশ কোনো উপায় না পেয়ে জ্যাক ডর্থির কথায় রাজি হয়। এভাবেই সে মানুষের সঙ্গে গেম খেলে ডর্থিকে টাকা ইনকাম করে দেয়। কিন্তু এরপরও দেখা যায় ডর্থির সাঙ্গুপাঙ্গুরা জ্যাকের ফ্যামিলিকে নিয়ে সবসময় হাসি তামাশা করতে থাকে, যেটা জ্যাক কোনো মতে মেনে নিতে পারে না এবং অনেক রেগে যায়, যার কারণে তার হাতে থাকা পিস্তল দিয়ে যারা তার ফ্যামিলিকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল তাদের গুলি করে। ঠিক তখনই তার রুমের সব লাইট অফ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লাইট ফিরে আসে তখন সে দেখতে পায় ডর্থির কোনো মেম্বার তার সামনে নেই, আর তার গেম খেলে ব্যাগ ভর্তি যে টাকাগুলো ছিল সেগুলো আর নেই, অর্থাৎ এই টাকাগুলো ডর্থির লোকেরা নিয়ে পালিয়ে গেছে। তখন জ্যাক দেখতে পায় তার ভাই বউকে ডর্থির লোকেরা মেরে ফেলেছে। এদিকে কেউ একজন গিয়ে পুলিশকে এই ঘটনা জানিয়ে দেয়, আর পুলিশ এসে মনে করে জ্যাক নিজ হাতে হয়তো তার ভাইয়ের বউকে খুন করেছে। এসব কিছু দেখে জ্যাক মনে মনে প্ল্যান করে এসব কোনো কিছুই পুলিশকে জানানো যাবে না, বরং সে নিজ হাতে অপরাধীদেরকে শাস্তি দেবে। তাই সে তার উপরে দেওয়া সম্পূর্ণ দোষ মাথা পেতে নেয়, আর তারপরে জ্যাককে এই 7 বছরে জেল খাটতে হয়, যেমনটা আমরা গল্পের শুরুতেই দেখেছি। বর্তমানে আসলে দেখা যায় অভি জ্যাকের জন্য একটা ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে, যেখানে সে নিরাপদে থাকবে। এদিকে দেখা যায় ডর্থি কোনো কিছু নিয়ে একটা ভয় পেয়ে এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার স্যাম গোল্ডের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু স্যাম গোল্ড সচরাচর কারোর সঙ্গে দেখা করে না।
তাই ডরথি স্যাম গোল্ডের সেক্রেটারি লিলি ওয়াকারের সঙ্গে কথা বলে। ডরথি লিলিকে বলে তার কিছু ড্রাগস প্রয়োজন। লিলি বলে ব্যবস্থা হয়ে যাবে, তবে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। তারপর লিলি তাকে এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে জ্যাক অভি আর জোকে গেম খেলার জন্য আরো কিছু টাকা দেয়। তখন দাবা খেলতে খেলতে অভি জ্যাকে জেলে থাকার ঘটনাটা বলতে থাকে। জ্যাক অভির কথা মতো তার জেলে কাঁচা সময়ের কথা বলতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় 9 বছর আগে জ্যাককে জেলের এমন একটা ঘরে রাখা হয়, তার দুই পাশে 2 রুমে 2 জন কুখ্যাত অপরাধীকে রাখা হয়েছে। প্রথম জ্যাক এই অপরাধীদের সঙ্গে কোনো প্রকার কথা বলতো না। এভাবেই তার জেলের ভিতর 5 বছর কেটে যায়। তবে জ্যাক ওই অপরাধীদের সম্পর্কে খুব ভালো করে জানতো। অপরাধীরাও জ্যাকের সঙ্গে কথা বলতো না। একদিন তারা বইয়ের ভিতর চিঠির সাহায্যে কথা বলতে শুরু করে। তবে চিঠি কোন কাগজে লেখা হতো না, সম্পূর্ণ বইয়ের পাতায় লেখা হতো, যাতে জেলারা কোনো কিছু বুঝতে না পারে। যার কারণে জ্যাক এই প্রতিটা বই পড়ে জানতে পেরেছে কিভাবে কঠিন গেমগুলো জিততে হয়। তো যাই হোক, হঠাৎ একদিন জ্যাক এটাও জানতে পারে জেলখানার বাকি 2 জন আসামি এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। তারা জ্যাককে বলে তারা যখন এই জেল ছেড়ে পালাবে তখন তারা জ্যাককেও সাথে করে নিয়ে যাবে। কিন্তু দেখা যায় সে জেল পালানোর দিন তারা তাদের কথা রাখেনি। তারা জ্যাককে না নিয়ে নিজেরা জেল থেকে পালিয়ে যায়। আর যার কারণে পুলিশ জানাজানি হলে জ্যাককে আরো 2 বছর এই জেলে কাটাতে হয়। আর ওই বৃষ্টি ভেজা রাতে জেল থেকে ফেরার পর জ্যাক জানতে পারে ওই 2 অপরাধী তার বাড়িতে যত টাকা জমানো ছিল সে টাকাগুলো তারা নিয়ে গেছে। যার কারণে জ্যাকের ভীষণ মন খারাপ হয়। তখন সে মনে মনে প্রতিজ্ঞা করে এরপর থেকে সে খারাপ পথেই চলতে শুরু করবে। আর তখন থেকে শুরু হয় এই টাকার জন্য গেম খেলা। দিন বর্তমানে আসলে দেখা যায় জ্যাক অভির কথা মতো তাদের প্রত্যেক ক্লায়েন্টের কাছে লোনের টাকা লেনদেন করতে হাজির হয়। কিন্তু সেখানে গিয়ে দেখে এক বৃদ্ধ মহিলা অভির কাছ থেকে লোন নিয়েছিল, কিন্তু সে সময় মতো সুদ সমেত টাকা ফেরত দিতে পারে না। এই ঘটনা জ্যাক অভিকে জানালে অভি বলে বৃদ্ধ মহিলাকে মেরে ফেলতে, কিন্তু জ্যাক বৃদ্ধ মহিলার দিকে তাকালে তার ভীষণ মায়া হয়। সে কোনো মতেই বৃদ্ধ মহিলাটাকে মারতে পারে না, তাই সে বৃদ্ধ মহিলাকে না মেরে সেখান থেকে বেরিয়ে আসে, কারণ জ্যাক এতটাও কঠোর মানুষ না। এদিকে অভি আর জো 2 জন মিলে একটা দেওয়ালে বিশাল বড় একটা চেইন বেঁধে গাড়িতে টানিয়ে দেয়। আর গাড়িটা চালিয়ে নিয়ে গেলে দেয়ালের ভিতর থেকে ড্রাগস ভর্তি একটি বক্স বেরিয়ে আসে। মূলত এই বক্সটা হলো ডরথি, যে কিনা লিলির কাছে ড্রাগস চেয়েছিল, আর সেটা সে এখানে লুকিয়ে রেখেছিল। এই ঘটনা জানাজানি হলে ডরথি বেশ চিন্তায় পড়ে যায়। সে কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তখন পল অন্য একটা গ্যাংস্টারের সঙ্গে দেখা করতে আসে। এই গ্যাংস্টার জানায় সে ড্রাগের ব্যবস্থা করে দিতে পারবে, তবে টাকার পরিমাণ অনেক বাড়িয়ে দিতে হবে। অন্যদিকে দেখা যায় অভি আর জো 3 জন মিলে সেই ড্রাগসের বক্স নিয়ে একটা হোটেলে আসে, যেখানে জন আর ডরথির বডিগার্ড রয়েছে। যার কারণে জ্যাক সে হোটেলের ভিতরে এক ধরনের বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, আর গ্যাসের প্রভাবে এই হোটেলের সব মেম্বাররা অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে জ্যাকরা আবারও জনদের কাছে থাকা ড্রাগ আর টাকা চুরি করে নিয়ে যায়। তবে চুরিটা এমন ভাবে সাজানো গোছানো করা হয় যেটা দেখে গ্যাংস্টার জন মনে করে এটা হয়তো ডরথি করিয়েছে তার কাছে বেশি টাকা চাওয়ার জন্য। তো যাই হোক, জ্যাকের কাছে হঠাৎ করে তার ভাইয়ের কল আসে। জ্যাককে তার ভাই জানায় সে বর্তমানে যাদের কাছে রয়েছে অভি আর জো তারা খুব ডেঞ্জারাস, তাই জ্যাককে এই মুহূর্তে সেখান থেকে চলে আসতে হবে। কিন্তু জ্যাক কি একটা ভেবে তার ভাইয়ের কথায় কোনো গুরুত্ব দেয় না। হয়তো জ্যাক মনে করেছিল সে তো আর বেশিক্ষণ বাঁচবে না। তো দেখা যায় অভি জ্যাককে এবার তার এক ক্লায়েন্টকে মেরে ফেলার অর্ডার দেয়, কিন্তু জ্যাক নিরপরাধ মানুষটাকে মারতে চায় না, তাই সে সোজা অভির দিকে পিস্তল তাক করে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় এই পিস্তলের ভেতর কোনো গুলি নেই। মূলত অভি জ্যাককে পরীক্ষা করছিল সে তার কথা মতো ঠিকঠাক কাজ করে কিনা। এই কাজের জন্য অভি জ্যাকের মাথায় জোরে আঘাত করে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর জ্যাকে জ্ঞান ফিরে দেখতে পায় সে বিছানায় শুয়ে আছে। ঠিক তখন তার ফোনে একটা কল আসে। কলটা ছিল অভির। অভি তাকে বলে আজ তোমার 3য় দিন, কিন্তু তুমি এখনো জীবিত আছো। দ্রুত গিয়ে ডক্টরের সঙ্গে পরামর্শ করে ব্লাড টেস্ট করো। জ্যাক অভির কথা মতো ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে জ্যাকের আগের রিপোর্টটা সম্পূর্ণ ভুল ছিল, আর এখন সে বর্তমানে সম্পূর্ণ সুস্থ। এই বিষয়টা জানতে পেরে জ্যাক রেগে যায়, যার কারণে সে হসপিটাল থেকে বের হয়ে অভিকে কল করে আর তার সঙ্গে এমনটা কেন করলো সেটা জানতে চায়। তখন অভি বলে আমার সঙ্গে দেখা করলে তোমাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলবো। এদিকে ডরথি জানতে পারে তার সকল সমস্যার মূল উৎস জ্যাক।
তাই সে পলকে অর্ডার করে যে করেই হোক জ্যাককে মেরে ফেলো। অন্যদিকে জ্যাক অভি আর জুর সঙ্গে দেখা করতে হোটেলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ডরথির টিম জ্যাককে মারার জন্য হোটেলের ভিতরে অপেক্ষা করছে। জ্যাক হোটেলে ঢোকা মাত্র পুরো টিম জ্যাকের উপর হামলা করে। জ্যাক কোনো মতে হোটেলের পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়ে ডরথির টিমের থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং রাতে অভি আর জোর সঙ্গে রাগ মোডে দেখা করতে অফিসে আসে। তখন অভি বলে, আমি জানি তুমি অনেক আগে থেকে আমাদেরকে মিথ্যা কথা বলছো। জেল থেকে বেরোনোর পরের ঘটনা তুমি আমাদেরকে কোনো কিছুই জানাওনি। এরপর অভি জ্যাক জেল থেকে বের হওয়ার পর ঘটনাগুলো পরপর বলতে শুরু করে। বলে, তুমি জেল থেকে বের হয়ে ডরথির 3 জন জুয়ারুর সঙ্গে দেখা করো। তারা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, কারণ একটা সময় তোমার জন্যই ডরথি তাদের কাজের থেকে বের করে দিয়েছিল। এসব কিছু দেখে তুমি ভয় পেয়ে যাও, যার কারণে তুমি ওই 3 জনের সঙ্গে একটা ডিল করো। আর সেটা হলো তারা তোমার এই গেম খেলার জন্য টাকা ধার দিবে, আর যার বদলে তুমি গেম খেলে যে টাকা জিতবে তার 4% টাকা তাদেরকে দিয়ে দিবে। তোমার এই ডিলে ওরা 3 জন রাজি হয়, যার ফলে তোমার এই ব্যবসা বেশ কয়েক মাস ভালো চলে। কিন্তু দেখা যায় একটা সময় ওই 3 জনের টাকা ফুরিয়ে যায়, যার কারণে তারা এই সম্পূর্ণ বিষয়টা ডরথিকে বলে দেয়। এরপর থেকে ডরথি তোমাকে টাকা দিতে শুরু করে। যখন তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা চলে আসে, তুমি ওই টাকাগুলোকে নিয়ে নিজের ফ্যামিলির সঙ্গে ভালো সময় কাটানোর জন্য কাউকে কোনো কিছু না জানিয়ে এখান থেকে চলে যাও। এর ফলে ডরথি রাগ হয়ে ওই 3 জন জুয়ারুকে মেরে ফেলে, কারণ ডরথি মনে করে এই 3 জন তাকে ঠকিয়েছে। অন্যদিকে দেখা যায় ডরথির একটা রেস্টুরেন্টে সময় কাটানোর সময় তার একজন অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে বলে তারা জ্যাককে মারতে পারেনি, জ্যাক পালিয়ে গেছে। এই কথা শুনে ডরথি অনেক রেগে যায়। তখন ডরথি শয়তারকে জ্যাককে মারার সুপারি দেয়। শয়তার তখন ওই রেস্টুরেন্টে আসলে দেখতে পায় গ্যাংস্টার জনের গার্লফ্রেন্ড ওই রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করছে। এই বিষয়টা দেখে তার বেশ অদ্ভুত লাগে। সে মনে করে জন তার গার্লফ্রেন্ডকে দিয়ে ডরথিকে মার্ডার করাতে চায়, তাই শয়তার এই মেয়েটাকে গুলি করে আর জ্যাককে মারার জন্য দ্রুত এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু দেখা যায় ওই মেয়েটি এখনো মরেনি, বরং তার হাতে একটা পিস্তল ছিল। সে ডরথিকে গুলি করে গুলি গিয়ে লাগে ডরথির হাতে। সে গুরুতর আহত হয়ে যায়। এদিকে জ্যাক এখনো অভি আর জোর সঙ্গে কথা বলতে থাকে। অভি জ্যাককে বলে, তুমি এই শহরের নাম করা গ্যাংস্টার স্যাম গোল্ডকে দেখেছো। আমি জানি তুমি তাকে কখনোই দেখোনি, কারণ কেউই কখনো তাকে দেখেনি। সত্যি কথা হলো এই স্যাম গোল্ড নামে কোনো মানুষই পৃথিবীতে নেই। যা আছে সেটা হলো ভয়, আতঙ্ক। কিন্তু তবুও মানুষ তার নাম শুনলে ভয় পায়, বিশ্বাস করে স্যাম গোল্ড নামে গ্যাংস্টার এই শহরেই বাস করে। এর একটাই কারণ, সেটা হলো ইগো, যেটা লিলি অর্থাৎ স্যাম গোল্ডের অ্যাসিস্ট্যান্ট তার ভাবের মধ্যে ফুটিয়ে তোলে। যার কারণে এক পর্যায়ে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়েছে স্যাম গোল্ড নামের নাম করা গ্যাংস্টার এই শহরে আছে। সে এই ভয়টা সবার ভিতর তৈরি করতে পেরেছে। কাকতালীয়ভাবে এই সেম জিনিসটা তোমার সঙ্গে হচ্ছে, কারণ তুমি কারো সঙ্গে কোনো খারাপ কিছু করোনি, কিন্তু সবাই সবকিছুর জন্য তোমাকেই দোষী মনে করছে। আর তোমার কাছ থেকে তোমার এই সমস্যাগুলো যাচ্ছে না, এর পিছনে একটাই কারণ, তোমার ইগো। তুমি মানুষের সামনে এমন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছো যেটা দেখে মানুষ অটোমেটিক ভাবতে বাধ্য করছে তুমি হয়তো তাদের ক্ষতি করছো। এসব কথা শুনে জ্যাক মনে মনে ডিসাইড করে সে তার ইগো থেকে বেরিয়ে আসবে। তো যাই হোক, জ্যাক সোজা তার ব্যাংকের লকারে চলে আসে এবং তার এতদিনের সমস্ত জমানো টাকা সে সাধারণ মানুষের মাঝে দান করে দেয়। এরপর সে ডরথির সঙ্গে দেখা করতে তার রুমে আসে। হঠাৎ করে মাঝরাতে ডরথি জ্যাককে তার রুমে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় জ্যাক তার কাছে ক্ষমা চায় বলে সে এতদিন তার সঙ্গে যা কিছু করেছেন ভুল করেছে। জ্যাকের এই রূপ দেখে ডরথি বেশ চমকে যায়। এসব কিছু বলে জ্যাক সেখান থেকে বেরিয়ে যায়। এরপর জ্যাক অনেক সাহস করে লিফটের ভিতর একাই উঠে, যেটা এর আগে কখনোই করতে চাইতো না। সে তার ভেতরের ভয়কে জয় করে নেয়। কিন্তু যখন সে লিফটের ভিতর থেকে বের হয় তখন দেখতে পায় ডরথি পিস্তল হাতে তাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। তবে জ্যাক ভয় না পেয়ে বরং হেসে তার সামনে থেকে বেরিয়ে যায়। আর তার এই হাসি দেখে ডরথি মনে করে এর পেছনে কোনো রহস্য আছে, আর সে ভয় পেতে শুরু করে, কারণ তার হাতে পিস্তল দেখার সত্ত্বেও একটা মানুষ কোনো কিছু না বলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যায় কিভাবে। পরের দিন সকালে ডরথির বডিগার্ড কয়েকটা নিউজ পেপার তার সামনে নিয়ে আসে, যেখানে জ্যাকের সাথে সাথে তার নামটাও লেখা ছিল। অর্থাৎ জ্যাক এতদিন তাকে ঠকিয়ে যত টাকা ইনকাম করেছে সেগুলো সে দান করে দিয়েছে। তবে জ্যাক সম্পূর্ণ কিছু ক্রেডিট ডরথিকে দিয়েছে। এসব কিছু দেখে ডরথি বেশ ইমোশনাল হয়ে যায়।
কিন্তু কিছুক্ষণ পর সে জানতে পারে এই ড্রাগ চুরির পেছনে সম্পূর্ণ জ্যাকের হাত আছে। তখন সে জ্যাকের উপর রেগে যায়, আবারও তাকে মেরে ফেলতে বলে। এর পরপরই ডরথের পুরো টিম জ্যাকের বাড়িতে আসে, কিন্তু সেখানে জ্যাককে পায় না। সেখানে জ্যাকের ভাই আর ভাইয়ের মেয়েকে দেখে। তারা এসে তার ভাইকে মারতে শুরু করে। নির্মমভাবে অত্যাচার করতে দেখে সর্দারের বেশ মায়া হয়। যখন ওই বাচ্চা মেয়েটার উপর তারা অত্যাচার করে, তখন সর্দার তার বন্দুক দিয়ে তাদের উপর গুলি করে। এভাবেই তাদের ভেতর গোলাগুলি শুরু হয়। এদিকে ডরথের সঙ্গে লিলি দেখা করতে আসে এবং বলে স্যাম গোল্ড কখনোই তার ক্লায়েন্টের পপুলারিটি সহ্য করতে পারে না। আজ থেকে তাদের সমস্ত কার্যকলাপ এখানে শেষ। এসব কিছু শুনে ডরথি আরো ভয় পেতে থাকে। অন্যদিকে জ্যাককে নিয়ে আবারও অভি দাবা খেলতে বসে, কিন্তু অবাক করা বিষয়ে এবার আর জ্যাক কোনোভাবেই দাবা খেলায় জিততে পারে না। তখন অভি তাকে বলে, তোমার জেলে পাশাপাশি 2 রুমে যে অপরাধী ছিল তারা আর কেউ নয়, আমি আর জো। আর তুমি আমাদের নোট থেকে জানতে পেরেছো কিভাবে এই গেমগুলো জিততে হয়। অভিষেককে আরো বলে, আমরা চাইলে তোমাকে সেদিন জেল থেকে বের করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছিল তুমি এখনো নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে পারোনি। এমন সময় জ্যাক জানতে পারে তার ছোট ভাইয়ের একমাত্র মেয়ে ডরথের কাছে আটকা রয়েছে। তাই জ্যাক ওই বাচ্চা মেয়েকে বাঁচানোর জন্য সেখানে ছুটে আসে। জ্যাক দেখে ডরথি বাচ্চা মেয়েটার দিকে পিস্তল তাক করে আছে। এসব কিছু দেখেও জ্যাক নিজেকে শান্ত করে রাখে আর ডরথি ড্রাগসের ব্যাগ তার কাছে ফিরিয়ে দেয়। জ্যাকের এই শান্ত রূপ দেখে ডরথি পাগলের মতো হয়ে যায় আর বুঝতে পারে সে যদি বেঁচে থাকে তাহলে তাকে জ্যাকের হাতে মরতে হবে। তাই সে নিজেই নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে সুইসাইড করে, কারণ সে কোনো মতেই জ্যাকের হাতে নিজের প্রাণ হারাতে চায় না। এই দৃশ্য মধ্য দিয়ে আজকের গল্প এখানেই শেষ হয়ে যায়। তো আজকে এই থ্রিলার সাসপেন্স মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে? আজকে এই মুভিতে আমরা শিখতে পারলাম মানুষের ইগো কখনোই ভালো কোনো কিছু বয়ে আনে না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ।